স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। কারো কারো শঙ্কা সুযোগ নিতে পারে আওয়ামী লীগের তৃণমূল। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই যে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের দলীয় প্রতীক যেন ব্যবহৃত না হয়। দলীয় প্রতীক বাদ দেওয়াতে প্রকারান্তরে এটা আওয়ামী লীগকে বাড়তি কোনো সুবিধা ভবিষ্যতের জন্য করে দেওয়া হলো কিনা। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, উপকূলীয় এলাকায় রাতভর বৃষ্টি, জোয়ারে কক্সবাজার ও নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত। মাইলস্টোন ট্র্যাজেডিতে সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছে এক শিক্ষিকার পরিবার, এখনো ভুগছে ট্রমায়। আগুনে পোড়া শিশুদের আর্তনাদ ঘুম কেড়ে নিয়েছে সবার। আমি দেখতে পাচ্ছি যে বিমান আমার দিকে ধেয়ে আসছে, আমার মাথার উপরে পড়বে, আমার শরীরের উপরে পড়বে। এই 1-2 সেকেন্ডের মধ্যে আমি লাফ দিয়ে বামে পড়ে গেছি। একটা জানালা ছিল, ওই জানালা দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ অনেক ধোঁয়া। ওই ধোঁয়াটা নিঃশ্বাস নিলে মনে হচ্ছিল যে ভিতরটা পুড়ে যাচ্ছে। নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের আগুন, জুলাই গণঅভ্যুত্থান, মানুষের জীবন উপেক্ষা করে স্থাপনার প্রতি শেখ হাসিনার মায়াকান্না জন্ম দেয় সমালোচনার। আমার একটাই হচ্ছে সেখানে একটা পয়েন্ট ছিল, আইদার আমাকে গ্রেফতার দেখাইতে হবে অথবা আমাকে ছেড়ে দিতে হবে। এর মাঝে এই যে নিরাপত্তা বলে কোনো কথা নেই। তাদের জায়গা থেকে ফিজিক্যালি মেন্টালি যত ধরনের টর্চার তারা করতে পারে, স্পেশালি ট্রমা, মেন্টাল ট্রমা দিতে পারে। তুচ্ছ ঘটনায় গণমাধ্যমে প্রায় সংঘর্ষের শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়া টেটা যুদ্ধে প্রাণহানি নিত্যদিনের ঘটনা, গোষ্ঠীগত বিরোধী মূল কারণ দাবি প্রশাসনের। বংশগত আধিপত্য বিস্তারের জন্য তারা দুই পক্ষের ঝগড়ায় জড়িয়ে যায়। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা দুঃখজনক বিষয়। তুচ্ছ ঘটনা নিয়ে একটা সংঘর্ষ বাদে তখন তো আমাদেরকে ব্যস্ত হওয়া লাগে, আমাদের লোকজন আহত হয়। তৃতীয় দিনেও সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান নমপেনের, এখনো সাড়া দেয়নি ব্যাংকক। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। স্থানীয় সরকার নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন এটি নতুন বিষয় নয়, বরং পূর্বের অবস্থাতেই ফেরত এলো স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি। তবে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের জন্য কোনো সুযোগ সৃষ্টি হলো কিনা তা নিয়েও প্রশ্ন আছে অনেকের। নেতারা বলেন ভবিষ্যতের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের ওপরই নির্ভর করবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নির্ধারণের বিষয়টি। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। অতীতে কেবল জাতীয় নির্বাচনেই ছিল দলীয় প্রতীক। 2015 সালের নভেম্বরে আইন সংশোধনের মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়, যার একমাত্র সুবিধাভোগী হিসেবে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগকে চিহ্নিত করে এর বিরোধিতা করে আসছিল বিএনপি সহ তখনকার সক্রিয় বেশ কিছু রাজনৈতিক দল। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধনীর প্রস্তাব অনুমোদন করা হয়, যার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক। বর্তমান বাস্তবতায় এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছে রাজনৈতিক দলগুলো। এটা তো আমাদের প্রস্তাব এবং সারা জাতির প্রস্তাব। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই যে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের দলীয় প্রতীক যেন ব্যবহৃত না হয়, যেটা আওয়ামী লীগ ইচ্ছা করে নিয়ে এসেছিল। এটা বাস্তবায়ন হয়েছে
এটা সবারই প্রস্তাব ছিল। এদিকে দলীয় পরিচয় ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হলে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনর্বাসনের সুযোগ পাবে বলেও মনে করেন কেউ কেউ। দলীয় প্রতীকে স্থানীয় পর্যায়ে বিভেদ, বিভাজন, হানাহানি, সংঘাতের জায়গাটা অনেক বেশি। অনেকের আশঙ্কা যে এই দলীয় প্রতীক বাদ দেওয়াতে প্রকারান্তরে এটা আওয়ামী লীগকে বাড়তি কোনো সুবিধা ভবিষ্যতের জন্য করে দেওয়া হলো কিনা, এরকম একটা উদ্বেগ আশঙ্কা জায়গাটা থাকছে। রাজনৈতিক দলগুলো বলছে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নতুন কিছু নয়। একটা গণতান্ত্রিক অবাধ পরিবেশ তৈরি হলে ভবিষ্যতে যদি এরকম রাজনৈতিক টলারেন্সের কোনো সংস্কৃতি গড়ে ওঠে, তখন দলীয় প্রতীক নিয়ে আমি মনে করি ইলেকশন করতে কোনো অসুবিধা নেই। এখনকার সামগ্রিক বিবেচনায় হয়তো আমার মনে হয় যে কিছুটা আগামী হয়তো কিছু বছরের জন্য প্রতীক হয়তো বাইরে থাকছে। সমাজের বিভিন্ন মানুষ যারা পপুলার এবং যারা নির্ধারিত সেই সমস্ত এলাকার মানুষের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা আছে, তারা যে কোনো মার্কা নিয়ে ইন্ডিভিজুয়ালি ইলেকশন করত এবং সেই হিসাবে স্থানীয় সরকার পরিষদটা দলীয়করণ মুক্ত থাকতো। এটা হওয়া উচিত। এই বিষয়ে আগের ব্যবস্থাটাই পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, নতুন কিছু হয়নি। অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই বলেও মনে করেন নেতারা। জাতীয় সংসদের নির্বাচন করা ছাড়া অন্যান্য যে নির্বাচনের কথা বলছেন সেটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়। রাতভর থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালী, হাতিয়ার নিম্নাঞ্চল। জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। কক্সবাজারের টেকনাফে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভের 2.5 কিলোমিটার এলাকায়। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত কুতুবদিয়ার আনিসের ডেই, তাবলচর বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের রাস্তাঘাট। মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশ কিছু অংশ। দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আমাদের বাড়ির সামনে অনেক হাঁটু পর্যন্ত একটু পানি, এই বৃষ্টিতে আরো পানি বাড়ে যাচ্ছে। পানি মাঝামান, পানি নামবার মতন কোনো জায়গা নাই। এই অবস্থা দেখে কিন্তু খুবই খারাপ লাগতেছে, কারণ আমরা চলাফেরা করতে পারতেছি না। এ বিষয়ে আরো খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই পটুয়াখালীর কুয়াকাটা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকারিয়া হৃদয়। হৃদয়, এখন আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? মেরিন ড্রাইভের ভাঙা অংশ মেরামতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? রাব্বি, আবহাওয়ার কথা যদি বলি, এক কথায় সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। এখন থেকে প্রায় 3 ঘন্টা আগে জোয়ার শুরু হয়েছে। সাগর যে উত্তাল, গতকাল দিনভর যে উত্তাল ছিল এবং রাতে যে উত্তাল ছিল, সেই সাগরের যে রুদ্র মূর্তি ভাব সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। উঁচু উঁচু ঢেউ কিন্তু একদম কিনারে এসে, আমি এর 1 ঘন্টা আগে যখন ছিলাম আরো অনেক নিচে, এখন কিন্তু সেই সাগরের ঢেউয়ের পানি কিন্তু একদম কিনারে আসতেছে। এবং এখন থেকে আরো 1 থেকে 1.5 ঘন্টা যদি এরকম উত্তাল সাগর থাকে, তাহলে গতকালকে রাত পর্যন্ত মেরিন ড্রাইভের যে অংশ ঝুঁকিপূর্ণ ছিল ধারণা করা হচ্ছে, এবং স্থানীয়দের ধারণা যে এইভাবে পানির স্রোত যদি এই ঝুঁকিপূর্ণ অংশের নিচে যদি এসে পৌঁছে, তাহলে অবশিষ্ট যে মেরিন ড্রাইভের যে অবশিষ্ট অংশ আছে সেই অংশটুকু কিন্তু ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটি কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে মেরিন ড্রাইভের অর্ধেক অংশ বালুকা হয়ে গেছে। যেখান থেকে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে, সেখানকে জনসাধারণ এবং স্থানীয় যে পর্যটক আছে, যারা দেশ বিদেশ থেকে পর্যটক আসছে, তাদের চলাচলও এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে সাগরের যে উত্তপ্ত উত্তাল সাগরের যে ঢেউ, সেই ঢেউ কিন্তু শুধুমাত্র কুয়াকাটায় এই যে 0 পয়েন্টের কাছে না, একদম গঙ্গামতি থেকে শুরু করে লেম্বুরচর পর্যন্ত টোটাল এই সিবিএস এর টোটাল 18 কিলোমিটার সিবিসি কিন্তু এখন উত্তাল অবস্থায় রয়েছে। আর স্থানীয় এখানকার যারা
ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তারা আসলে খুব ঝুঁকিতে রয়েছে এবং গতকাল রাতে তারা নিদ্রাহীন রাত কাটিয়েছে যে কখন নাগাদ এই মেরিন ড্রাইভের উপর থেকে জলোচ্ছ্বাস হয়। যদিও আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে নিম্নচাপটি স্থল উপকূলে আঘাত এনেছে বা উপকূলে এসে পড়েছে, তারপরও কিন্তু সেই নিম্নচাপের প্রভাব কিন্তু এখনো কিন্তু দেখা যাচ্ছে। শুধুমাত্র কুয়াকাটা না, পটুয়াখালীর অন্যান্য যে কয়েকটি বড় বড় নদী আছে যেমন আমদারমানিক, আগুনমুখা, রামনাবাদ, এই সকল নদীর জোয়ারের পানিও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে গতকালের তুলনায় এখন পর্যন্ত অনেক কম, কিন্তু আরো 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত যদি এইরকম আবহাওয়া পরিবেশ থাকে বা সাগরের এই উত্তাল অবস্থা বা জোয়ারের চাপ যদি বৃদ্ধি থাকে তাহলে গতকালকের মতো আজকে কিন্তু জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রাব্বি, হৃদয়, আপনাকে ধন্যবাদ। এবার নোয়াখালীর খবরাখবর জানতে চাই, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, জলাবদ্ধতার সবশেষ চিত্র কেমন দেখছেন জানাবেন, নিম্নাঞ্চলের মানুষের জীবনযাত্রা কেমন দেখছেন সে বিষয়েও জানতে চাই। রাব্বি, নোয়াখালীতে নতুন করে বৃষ্টি হওয়ার পর আসলে এখানকার যে জলাবদ্ধতা সেটি নতুন করে দেখা দিয়েছে এবং গত কয়েকদিনে যে বৃষ্টি হয়েছিল সেই জলাবদ্ধতার পানি নামতে না নামতে নতুন করে বৃষ্টিতে আবার জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং এখানকার যে পানির বা জলাবদ্ধতার কি অবস্থা নিশ্চয়ই আপনাকে দেখাতে পারছি। এখানে মানুষের যে চলাচলের রাস্তা সেটিতে আমি এখন যেখানে আছি হাঁটুর উপরে পানি রয়েছে এখানে, এবং মানুষ চলাচলের জন্য যে সাঁকো দিয়েছে সাঁকোগুলো আসলে ডুবে গিয়েছে এবং প্রতিটি বাড়ির সামনের উঠোনে পানি উঠে গিয়েছে। অনেক বাড়ির ঘরের ভিতরে পানি কিছু কিছু ঘরে উঠছে, কিন্তু যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে আজ রাত নাগাদ হয়তো অনেক বাড়িতে ঘরে পানি উঠে যাবে। তবে এখানকার দীর্ঘদিন জলাবদ্ধ অবস্থা থাকার কারণে বা নতুন করে বৃষ্টির খবরে এখানকার যে প্রধান সড়কের যে সড়কগুলো রয়েছে প্রায় সবগুলো সড়কে হাঁটু পরিমাণ পানি রয়েছে এবং এখানকার অনেক পরিবারই আসলে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে, কেননা এখানকার আসলে থাকা একেবারে অসম্ভব হয়ে রয়েছে। বা বিশেষ করে যে নতুন করে বৃষ্টিপাতের যে খবর, এখানকার মানুষ একটু উদ্বেগের মধ্যে, উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তো এখানে আসলে নোয়াখালীর সবচেয়ে বেগমগঞ্জ, আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে পৌর এলাকা, বেগমগঞ্জের হাজিপুর, দুর্গাপুর বা বিভিন্ন যে এলাকাগুলো আমি ঘুরে দেখেছি সেখানকার আসলে প্রতিটি এলাকার একই চিত্র, বা সেনবাগ, সোনাইমুড়ি বা নোয়াখালী জেলা শহরের যে নির্মাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে আসলে পানিতে তলিয়ে রয়েছে। এবং এখানকার মানুষ বলছেন যে গতকাল থেকে যে কখনো হালকা কখনো ভারী বৃষ্টিপাতের কারণে এখানে নতুন করে অন্তত 6 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত পানি বেড়েছে। তো এখানে যে আসলে দুর্ভোগ সেটিতে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি কোথায় যে ঠেকেছে। এছাড়া নোয়াখালীর যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে বিভিন্ন সাগরে উত্তাল ঢেউ এবং ঝড়ো বাতাসের কারণে সেখানকার যে জেলে নৌকা এবং ট্রলারগুলো রয়েছে সেগুলো আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে যে নদী নতুন করে দেখা দিয়েছে তীব্র আকার ধারণ করেছে এবং যে জোয়ার স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় জোয়ারের পানি বেড়েছে এবং এটি একটা আসলে গতকালকে যে ঝড়ো বাতাস সেটির কারণে বা অমাবস্যা সেটার সাথে যোগ হয়েছে, সে কারণে আসলে এখানকার যে স্বাভাবিকের চেয়ে যে অতিরিক্ত মাত্রায় জোয়ারের পানি আসছে এবং সেখানে যে নিম্নাঞ্চল বিশেষ করে নিজমদ্বীপ, ঢালচর বা ঘাসিয়াচর সবগুলো চরে আসলে কয়েক ফুট পানিতে তলিয়ে গিয়েছে এবং সেখানকার মানুষ আসলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে এবং সেখানকার যে আপনি জানেন যে জোয়ার প্রতিদিন দিনে এবং রাতে 2 বার করে জোয়ার হয় এবং সেই জোয়ারের পানিতে আসলে এখন এখানকার উপকূলের মানুষ ভাসছে এবং আজ দুপুরে 1টা বাজে আবার জোয়ার আসবে এবং নদীর যে অবস্থা, যে ঝড়ো বাতাস বা ঢেউ, এখানকার মানুষ আশঙ্কা করছেন যে আজ দুপুরে 1টার যে জোয়ার সেখানে আবারও তারা নতুন করে তারা প্লাবিত হবেন এবং সেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আসলে উপকূলের মানুষ এখন রয়েছে। সবুজ, আপনাকে ধন্যবাদ। পদ্মা নদীর পানি ও স্রোত বৃদ্ধির সাথে ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ী সদর ও গোয়ালন্দের বেশ কয়েকটি স্থানে। গত 1 সপ্তাহে ভেঙেছে রাজবাড়ীর 2টি উপজেলার প্রায় 3 কিলোমিটার এলাকা। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির শঙ্কা গ্রামবাসীর। রুদ্ররূপে পদ্মা, প্রতিনিয়ত ভাঙছে নদী পার, বিলীন হচ্ছে ফসলি জমি। বর্ষায় উত্তাল নদী, বাড়ছে পানি, সাথে তীব্র স্রোত। তাতে 1 সপ্তাহ ধরেই রাজবাড়ীতে আগ্রাসী রূপে পদ্মা। এরই মধ্যে সদর ও গোয়ালন্দের 3টি ইউনিয়নের অন্তত 40 বিঘা জমি বিলীন হয়েছে। ভাঙন দেখা দিয়েছে দৌলদিয়া 7 নম্বর ফেরিঘাটেও। হুমকির মুখে স্কুল, মসজিদ, বাজার, কবরস্থান সহ ফসলি জমি।
3বার ভাঙিয়া ভিতরে খালি বাইরে খরতেছে। এমন বর্তমান আছি পদাগাও ভয়ঙ্কর, 2-1 দিন ভাঙা লাগবে, এরকম গাঙের মধ্যে ভাঙে। এখন যে ভাঙতেছে আমাদের বাড়ি তো চলেই যাবে এবং মুন্সিপাড়া বাজারও নদীতে বিলীন হয়ে যাবে। মানুষের ধান ক্ষেত, পাট ক্ষেত সব নদী ভাঙিয়ে বিলীন হয়ে যাচ্ছে। ধসে গেছে গত বছরের আপৎকালীন জিওব্যাগের বাঁধ, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ভাঙন। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির শঙ্কা নদী পাড়ের মানুষের। সবাই সেই খালি দেখে যায় এই নদী ভাঙা বাজার কথা কোনো কেউ কয় না। এখানে স্থায়ী তো কোনো কাজ তো সরকার করতেছে না, বিগত দিনেও করে নাই, এখনো করতেছে না। রাজবাড়ী সদরের মহাদেবপুরে ভাঙন রোধে আবারও সেই আপৎকালীন কাজই করছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত গোয়ালন্দের মুন্সিবাজারেও কাজ শুরুর আশ্বাস দিলেন এই কর্মকর্তা। মহাদেবপুর মধ্যপাড়া এবং পূর্বপাড়ায় কাজ চলমান রয়েছে এবং গোয়ালন্দের মুন্সিপাড়া এলাকায় আমাদের কাজের মোবিলাইজেশন চলছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। রাজবাড়ীতে পদ্মা নদীর 57 কিলোমিটার ভাঙন রোধে অস্থায়ী নয়, টেকসই বাঁধ চান স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা আর ছেলে ওই স্কুলেরই 7ম শ্রেণীর শিক্ষার্থী। ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার একটু আগে বাবা গিয়েছিল ছেলেকে আনতে। পরিবারের এই 3 জনই সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন, তবে যমদূতকে খুব কাছ থেকে দেখেছেন তারা। যমুনা টেলিভিশনকে ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়েছে পরিবারটি। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন পার্থ রায়। আমি দেখতে পাচ্ছি যে বিমান আমার দিকে ধেয়ে আসছে, আমার মাথার উপরে পড়বে, আমার শরীরের উপরে পড়বে। এই জাস্ট 1-2 সেকেন্ড, এই 1-2 সেকেন্ডের মধ্যে আমি লাফ দিয়ে বামে পড়ে গেছি। আর আমার সাথে টিচার, স্টুডেন্ট, অভিভাবক যারা দাঁড়ায় ছিল ওরা বোঝারই সুযোগ পায়নি। 21 জুলাই দুপুরে ছেলেকে আনতে মাইলস্টোনে গিয়েছিলেন মুকুল বিশ্বাস। যে সিঁড়ির সামনে যুদ্ধ বিমানটি আছড়ে পড়ে সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ছেলের জন্য। ঠিক সেই মুহূর্তে পেছনে ফিরে দেখতে পান আকাশ থেকে নেমে আসা বিমানটি তার দিকেই ধেয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই মাত্র 2 সেকেন্ডের মধ্যেই তার ডান পাশে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বিমানটি। আমি জাস্ট পড়ে গেছি, আমিও পড়ছি, বিমানও পড়ছে ধাম করে। বিমান যেখানে পড়ছে আমি পড়ছি মাঝখানে শুধুমাত্র সিঁড়িটা, আর কোনো দূরত্ব নাই। আর বিমানের যে শব্দ আমার শরীরের উপর দিয়ে গেছে, তো আমার মনে হচ্ছিল যে আমার শরীর অর্ধেক নাই, হ্যাঁ আমি মরে গেছি, শুধু আমার ব্রেনটা কাজ করছিল ওই সময় মনে হচ্ছিল। কিন্তু উঠেই যখন দাঁড়াতে পারছি তখন দেখি যে পুরো বিল্ডিংয়ে আগুন। পুরো বিল্ডিংয়ে আগুন মানে কি, ওই আগুনের মধ্যে আমার ছেলে, আরও অনেকের ছেলে মেয়ে, টিচাররা, অভিভাবকরা সবাই পুড়ছে, আমার ছেলেও তার মধ্যে একজন। আমার ছেলে পুড়ে যাচ্ছে আগুনে, আমি দেখতে পাচ্ছি। বিমান বিধ্বস্ত হওয়ার সময় এই ভবনের দোতলায় ছিলেন মুকুলের ছেলে সূর্য। স্কুলের ছুটির ঘণ্টা বাজার পর সূর্য সহ 5 শিক্ষার্থীকে ডিটেনশনে পাশের রুমে নিয়েছিল শিক্ষকরা। এতেই নতুন জীবন ফিরে পায় তারা। তবে ক্লাস 7-এর শ্রেণীকক্ষে থাকা বাকি সহপাঠীদের অনেকেই চলে গেছেন না ফেরার দেশে। যখনই ডিটেনশন রুমে ঢুকতে গেছি তখনই যে বিকট আওয়াজ, অনেক আওয়াজ, তারপরে এবং আগুন আসছিল, এটা দেখার পর হতবাক। কিন্তু তখন তো আর চিন্তা করার মতো সময় নাই। তো আমরা একটা ক্লাসরুমে ঢুকে একদম ওয়ালের সাথে ঘেঁষেছিলাম। তখন প্রচুর ভয় লেগেছে এবং চিল্লাচ্ছিলাম, প্রচুর গরম, গা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তখন একটা জানালা ছিল, ওই জানালা দিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ অনেক ধোঁয়া, ওই ধোঁয়াটা নিঃশ্বাস নিলে মনে হচ্ছিল যে ভিতরটা পুড়ে যাচ্ছে। সূর্য ও তার 4 বন্ধুকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় সাদা শার্ট পরা নির্বিকার সূর্য ভবনের কার্নিশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন। পাশাপাশি যে বন্ধুরা বেশি দগ্ধ হয়েছে তাদের আগে নামতে সহায়তা করছেন। ওই গ্রিলের মধ্যে ভিতরে আস্তে আস্তে একজন একজন করে বের করতেছিল। আমি তখন বের হওয়ার পর সানসেটে দাঁড়িয়েছিলাম সবাই নামার জন্য, কারণ একজনের অবস্থা আমার সাথে যে ছিল, ওর নাম জারিফ ফারহান, ও হলো এদিক দিয়ে স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে এইটুকু পুড়ে গেছে। সূর্যের মা শারমিন ইসলামও ওই দিন কলেজ বিল্ডিংয়ে ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে দিক বিদিক ছুটতে থাকেন তিনিও। ভয়াবহ সেই স্মৃতি মনে উঠলেই ডুকরে কেঁদে ওঠেন মাইলস্টোন কলেজের এই শিক্ষিকা। আমি মনে মনে এটাও ভাবছি যে অনেক স্টুডেন্ট তো এখানে বেরিয়ে আসছে আগুনে পোড়া, আমার বাচ্চাটাও যদি আগুনে পুড়ে যায় তাহলে তো ওদের মতোই আমার বাচ্চা, অনেক মায়ের কোল খালি হবে, আমারও কোল খালি হবে, এটুকুই মনে হচ্ছিল, আর কিছু না। আমার এখন শুধু আমার ওই ছোট ছোট শিশুদের কথা ভেবে
আমার খুব খারাপ লাগছে। আমি দুদিন ওদের কথাই শুধু ভাবছি। চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা আর আগুনে পোড়া কোমলমতি শিশুদের আর্তনাদ ঘুম কেড়ে নিয়েছে সবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের খবরাখবর জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, চিকিৎসাধীন রোগীদের যাদের অবস্থার উন্নতি হয়েছে তাদের রিলিজ দেওয়ার প্রক্রিয়া ঠিক কখন নাগাদ শুরু হতে পারে? আরও একটি বিষয় জানতে চাই, বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন, আপনি জানিয়েছেন এর আগে, তাদের সবশেষ অবস্থা কি এখন? রাব্বি, যাদেরকে রিলিজ দেওয়ার কথা রয়েছে তাদের প্রসেসিং আসলে কখন শুরু হবে সেটা আমাদেরকে জানানো হয়নি, যেহেতু আমরা আসলে ভিতরে ঢুকে কোনো তথ্য নিতে পারছি না। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে সকল তথ্য জানানো হচ্ছে। তবে গতকালকে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আজকে 4 থেকে 5 জন রোগীকে এখান থেকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। তবে এছাড়াও যদি একটু জানিয়ে রাখতে চাই যে 5 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং এই 5 জনের চিকিৎসা কিন্তু চলছে এবং এছাড়াও মোট 40 জনের চিকিৎসা এখন পর্যন্ত চলমান রয়েছে। এর মধ্যে 10 জনের অবস্থা কিন্তু সিভিয়ার পেশেন্ট যেটাকে বলি আমরা, মূলত সিভিয়ার পেশেন্ট হিসেবে রয়েছে 10 জন। এছাড়াও ইন্টারমিডিয়েট গ্রুপে রয়েছে 25 জন এবং এর মধ্যে 10 জনকে পোস্ট অপারেটিভে রাখা হয়েছে এবং বাকি 15 জনকে কেবিনে শিফট করা হয়েছে। এছাড়াও গতকালকে যেটি তথ্য আমরা জানতে পেরেছি, গতকালকে কিন্তু আমরা 2 জনকে হারিয়েছি, সেই 2 জনকে গতকালকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আমরা জানি যে থাইল্যান্ড এবং চীন থেকে কিন্তু একটি স্পেশাল টিম এসেছে এখানে তাদেরকে চিকিৎসা দিতে এবং আমি সকাল 8টা নাগাদ যখন এখানে আসি এর কিছুক্ষণ আগেই আমি দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু যারা সিঙ্গাপুর এবং চীন থেকে যে সকল চিকিৎসকরা এসেছেন তারা কিন্তু চিকিৎসাতে ঢুকেছেন এবং তারা পালাক্রমে তাদের চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে এবং পরবর্তী প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা সর্বশেষ যে আপডেটটি সেটি আমরা আপনাদের জানাতে পারবো। রাব্বি, সেই আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। ধন্যবাদ বিজয়। এদেশে যেমন বিমানের ফিটনেস নেই, তেমনি ফিটনেস নেই রাষ্ট্র ব্যবস্থারও, এমন মন্তব্য করেছেন এনসিপির নেতারা। মাসব্যাপী পদযাত্রায় শুক্রবার সিলেট ও সুনামগঞ্জে তারা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জুলাই সনদ আদায়ে 3 আগস্ট সবাইকে ঢাকায় জড়ো হওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রার 25তম দিনে পুণ্যভূমি সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর চৌহাট্টায় 2টি পথসভার আয়োজন করে তারা। বিশ্ববিদ্যালয়গুলো আসলে দুর্গের মতো গড়ে উঠেছিল। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে দেশের বিশ্ববিদ্যালয়গুলো এক একটি দুর্গ হয়ে উঠেছিল। জুলাই সনদ আদায়ে 3 আগস্ট সবাইকে ঢাকায় জড়ো হওয়ার আহ্বান জানান নেতারা। আগামী 3রা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নেব। এর আগে সুনামগঞ্জেও পথসভা করে এনসিপি। পরে সমাবেশে দলের আহ্বায়ক বলেন, এনসিপি রাষ্ট্রকে আর ফিটনেসবিহীন রাখতে চায় না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনের অনেকে চাটুকারিতেই জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। একটা পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী, যারা হচ্ছে তেলবাজ, যারা হচ্ছে চাটার দল, তারা সবসময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে। শনিবার মৌলভীবাজারে পথসভা ও গণসংযোগের কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় শেখ হাসিনার কান্না দেখে মূলত কোটি মানুষের বিবেক তাড়িত হয়েছে বিপ্লবী ধাপে। সোশ্যাল মিডিয়া ভাসতে থাকে নাটক কম করো প্রিয় ট্যাগলাইনে। মানুষের জীবন নয়, স্থাপনাকে গুরুত্ব দিতে শেখ হাসিনার এমন কান্না মেনে নিতে পারছিলেন না কেউ। অন্যদিকে গ্রেফতার আতঙ্কে দিন কাটত বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীর। বিপরীতে আন্দোলনকারীদের ডিবি হেফাজতে নিয়ে চলে অবর্ণনীয় নির্যাতন। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত।
আগের দিন মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে অশ্রুসজল হয়ে পড়েছিলেন 24 জুলাইয়ে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষের প্রাণহানির চেয়ে স্থাপনার ক্ষতি দেখে এমন মায়াকান্নায় সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। 26 জুলাইও একই চিত্র দেখা যায় বিটিভি ভবন পরিদর্শনের সময়। সেখানেও অশ্রুসিক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও যান শেখ হাসিনা। সবাইকে ধন্যবাদ। তবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়া স্থাপনাগুলো আবারও চালুর চেষ্টা হয় এদিন। মেয়র হানিফ ফ্লাইওভার সহ অন্যান্য স্থাপনাগুলো মেরামতের কাজ চলতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে 300 কক্ষ ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন ভিসি জানান, ক্ষতিগ্রস্ত একাডেমিক ভবন সংস্কারের পর চালু করা হবে ক্যাম্পাস। রুমগুলো যখন আমরা রিপেয়ার করতে পারবো, বিশ্ববিদ্যালয় যখন প্রস্তুত হবে, তখন আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকায় শিথিল রাখা হয় কারফিউ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না বলে জানান। এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। কারফিউ বিরতিতে বাড়ে মানুষের চলাচল, বাড়ে গণপরিবহনের সংখ্যা, তবে বন্ধ থাকে ট্রেন চলাচল। এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে দেশ জুড়ে যে তাণ্ডব বা হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার দায় বিএনপি জামাতের। বিএনপি জামাতের ষড়যন্ত্র, নৈরাজ্য। এদিকে ডিবি হেফাজতে থাকা আন্দোলনকারীদের প্রকৃত অবস্থা নিয়ে জনমনে উদ্বেগ বিরাজ করছিল প্রতিনিয়ত। প্রত্যেকজনকে একজন এডিসির আন্ডারে রাখা হতো, প্রত্যেকজনকে। আমাকে রাখা হয় এডিসি জুনায়েদের আন্ডারে, এবং এডিসি জুনায়েদ ইজ সামওয়ান যে মানে সবচেয়ে যদি বাজে অফিসার হয়ে থাকে, এবং হচ্ছে ডিবি হারুনের হচ্ছে রাইট হ্যান্ড। তো দেখা যেত আমি খুব বেশি রাগারাগি করতাম। আমার একটাই হচ্ছে সেখানে একটা পয়েন্ট ছিল, আইদার আমাকে গ্রেফতার দেখাইতে হবে অথবা আমাকে ছেড়ে দিতে হবে। এর মাঝে এই যে নিরাপত্তা বলে কোনো কথা নাই। তাদের জায়গা থেকে ফিজিক্যালি, মেন্টালি যত ধরনের টর্চার তারা করতে পারে, স্পেশালি ট্রমা, মেন্টাল ট্রমা দিতে পারে, চাপ প্রয়োগ করাতে পারে, ফ্যামিলিকে কানেক্ট করা, নিজেকে বলা যে কত কত রাজনৈতিক দল আসলো গেল, কিছুই করতে পারে নাই, তোমরা কি করবা, তোমাদের একটা লাইফ আছে, যাও সেফ লাইফ লিড করো, ব্ল্যাঙ্ক চেক নিয়ে যাও, দেশের বাইরে জীবন করো, ফ্যামিলি শো, এরকম যত কিছু বলা। চেয়ারে বসে ঘুমাইতে হইতো, মানে ঘুমানোর কোনো জায়গা ছিল না। যত রকমের মেন্টাল টর্চার করা যায় ওই জায়গাটাতে। আবার চেয়ারটা বেশিরভাগ সময় দেখা যেত বাথরুমের পাশে থাকতো। মানে এখন আমরা হয়তো সহজেই বলছি, ওই সময়টা এত সহজ ছিল না, কারণ পুরো দেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তবে আন্দোলন চালিয়ে যেতে দৃঢ়চেতা হয়ে থাকেন সমন্বয়করা। আমাদেরকে দিয়ে একটু ঘুরাইতো, এগুলো ছবি ভিডিও দেখাই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। হামলা সংঘর্ষের ঘটনায় বরাবরই সংবাদের শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জেলার সংঘাতের সয়লাভ। কিন্তু নিয়মিত এই মারামারি হানাহানির কারণ কি? স্থানীয় প্রশাসনের দাবি গোষ্ঠীগত বিরোধী মূল কারণ। তাই তুচ্ছ ঘটনাও গড়ায় বড় সংঘর্ষে, যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। নারী বা পুরুষ, শিশু বা বৃদ্ধ, সবার হাতেই টেটা, বল্লম ও দেশীয় অস্ত্র। চলছে হামলা পাল্টা হামলা। দেখেই বোঝা যায় ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার। দাঙ্গাপ্রবণ হিসেবে পরিচিত এই জেলা। রাজনৈতিক সহিংসতা, আধিপত্য বিস্তার, জমি বা সম্পদ নিয়ে বিরোধ তো আছেই, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলে সংঘাত সংঘর্ষ। টেটা যুদ্ধে হতাহত নিত্যকার দৃশ্য। দুইটা পক্ষের মধ্যে দুইটা পক্ষই কিন্তু নেই থাকে না, একটা পক্ষ নেই থাকে, একটা পক্ষ অন্যায়কারী থাকে। কিন্তু আসলে আমরা গ্রামের সাহেব সদরকে দেখি, তারা আসলে নেই অন্যায়টা দেখে না। তাদের বংশগত আধিপত্য বিস্তারের জন্য তারা দুই পক্ষের ঝগড়াটায় জড়িয়ে যায়। 10 টাকা 5 টাকা নিয়ে যে কাজ হয়, এটাও আমাদের অনেক বিভিন্ন জেলায় ইউটিউবে, ফেসবুকে ছড়াইতেছে। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা দুঃখজনক বিষয়। সবচেয়ে বেশি সংঘর্ষ চলে সদর, নবীনগর, বিজয়নগর, বাঞ্ছারামপুর, আশুগঞ্জ, নাসিরনগর ও সরাইলে। অনেক সময় পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও বাগে আনতে পারে না পরিস্থিতি। বইয়ে তো আমরা আসে না যে পুলিশের গেলে পুলিশের সহকারে আমরা মারধর করে। আস্তে আস্তে একটা ঝগড়াঝাটি, এরপরও কোনাকুনি, এই একমাত্র এই কুটুক্তিটার কারণে। তুচ্ছ ঘটনা নিয়ে একটা সংঘর্ষ বাদে তখন তো আমাদেরকে ব্যস্ত হওয়া লাগে। আমাদের লোকজন আহত হয়,
আমরা তারপরেও মানুষকে রেস্কিউ করার চেষ্টা করি। সেনাবাহিনীর টিম যাচ্ছে বর্তমানে, তারপর ফায়ার সার্ভিস যায়। স্থানীয় প্রশাসনের দাবি গোষ্ঠীগত বিরোধী মূল কারণ, তাই তুচ্ছ ঘটনাও গড়ায় প্রাণঘাতী সংঘাতে। তবে জেলা প্রশাসকের বক্তব্য ভিন্ন। সবাই গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি করে এবং এটাকে ভিত্তি করে সবসময় দ্বন্দ্ব সংঘাতগুলো গড়ে ওঠে এবং দ্বন্দ্ব সংঘাতের মূল কারণ আসলে গোষ্ঠীগত যেই বিবাদ বা দ্বন্দ্ব, এটাই হচ্ছে মূল কারণ। মারামারি কোথায় না হয়, মারামারি আপনি যদি চিন্তা করেন হবিগঞ্জে, আমাদের পার্শ্ববর্তী কিশোরগঞ্জে, রায়পুরা, নরসিংদী, রায়পুরা, সব জেলাতে কিন্তু প্রচুর মারামারি হচ্ছে। কিন্তু মানুষজনকে এমনভাবে যে টিস্যু নিয়ে মারামারি, ছোট্ট একটা কারণে মারামারিটা আসলে তো ছোটো কারণেই শুরু হয়। শুধু চলতি বছরই জেলায় সংঘাতে 4 জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন 1000-এরও বেশি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার সাংবাদিকের মোবাইল উদ্ধার সহ 3 ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ওসির অসদাচরণ সহ পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে 4 পুলিশ সদস্যকে। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন সাংবাদিক আহমদ অদুদ। শরীরে আঘাতের পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল। থানায় অভিযোগ দিতে গিয়ে পড়েন বিপাকে। ওসি সাহেবকে আমি আমার ছিনতাইয়ের কথাটা বলি, উনি বললেন যে আপনার কি ফোন ছিনতাই হয়েছে। আমি আমার ফোনের মডেল বললাম, উনি আমাকে নিজের ফোনটা পেছন দিক থেকে এভাবে আমাকে দেখিয়ে বলেন যে আমি একজন ওসি হয়ে এই ফোন ব্যবহার করি, কম দামি ফোন ব্যবহার করি, আপনি যদি এত দামি ফোন নিয়ে ঘুরেন তাহলে তো চিন্তাই হবেই। বিচার পেয়ে যতটা না সন্তুষ্ট, তার চেয়ে ভাইরাল হওয়ার ফলে বিচার পাওয়ায় ততটা বেশি, তার চেয়ে বেশি বিব্রত। যদিও নিজের পক্ষে সাফাই গাইছেন থানার ওসি। কথা ফ্যাব্রিকেটেড করে করে কথা সেটাকে বড় করা, এটা দুঃখজনক। এই ট্রমাকে কাটিয়ে উনি এই শেষ রাতে বসে যত চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি ওনার সাফল্য কামনা করি। এই ফোনটা কিন্তু খুব দামি ফোন না, আপনার স্যামসাং S23 এই ফোনের বিষয়ে কি এই বক্তব্যটা কি মানায় কি? গত বছর ওনার পকেট থেকে আইফোন চুরি গিয়েছিল, তখন আমি বলি যে আসলে আইফোন দামি জিনিস, এগুলো আসলে সাবধানে ব্যবহার করা উচিত। পুলিশের এমন অপেশাদার আচরণে ভুক্তভোগী নিজের ক্ষোভ তুলে ধরেন সামাজিক মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল স্ট্যাটাস, ওঠে নিন্দার ঝড়। দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ মেলায় এসআই জসিম ও আনোয়ারুল এবং কনস্টেবল নুরুন্নবী ও মাজেদুলকে প্রত্যাহার করা হয়। তবে বহাল তবিয়তে ওসি। অভিযোগ থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এদিকে মোবাইল ছিনতাই ও হামলার ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। যে 4 জনকে আমার অফিসে ক্লোজ করা হয়েছে, তাদের বিষয়ে এডিসি তেজগাঁ জোন জনাব আলমগীর কবির, তিনি অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে বিষয়টি অনুসন্ধান করবেন এবং জরুরি ভিত্তিতে উনি রিপোর্টটি প্রদান করবেন। ওসি সাহেবের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে? সামগ্রিক বিষয়ে তো তদন্ত হবে। অপেশাদার আচরণ, দায়িত্ব অবহেলা ও নানা অপকর্মের অভিযোগে ওসিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। প্রচুর পরিমাণে চাঁদাবাজি এবং ছিনতাই হচ্ছে। আপনারা কি বলতে পারবেন এই গত 1 বছরে কয়জন চাঁদাবাজ ওনারা গ্রেফতার করতে পেরেছেন? এখানে মানববন্ধন করতে আসলে একটু আগে আপনারা জানেন আমাকে তিনি তার লোক দিয়ে ফোন দিয়ে আমাকে লাইভ চ্যাট দিয়েছেন। আমরা যদি কোনো অভ্যুত্থানের পরে এমনি ভাবে আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হতে থাকি, আমরা কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থান করা নাগরিক। আমরা আইনের শাসন এবং আইনের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় আমরা জানি। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সুন্দরবনে 3 মাসের নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে বন নির্ভর পরিবারগুলো। জীবিকা সংকটে দিন কাটছে খেয়ে না খেয়ে। অভিযোগ, সরকারি কোনো সহায়তা মিলছে না তাদের। অন্যদিকে বনের সম্পদ আহরণ সহ বিভিন্ন অপরাধ আটকাতে পারছে না প্রশাসন। বন্যপ্রাণীর প্রজনন নিশ্চিতকরণ ও বন সম্পদ বৃদ্ধির লক্ষ্যে গত জুন মাস থেকে সুন্দরবনে চলছে 3 মাসের পর্যটন নিষেধাজ্ঞা। এতে চরম সংকটে বন নির্ভর তালিকাভুক্ত 18,500 পরিবার। পর্যটক শূন্য থাকায় কর্মহীন 1000-এর বেশি মাঝি মল্লা। অলস সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা। বনে প্রবেশ করতে পারছে না মৎস্যজীবী সহ অন্যান্য পেশায় জড়িতরা। অথচ মাছ, কাঁকড়া, মধু আহরণ করেই সংসার চলে এসব পেশায় জড়িত বনজীবীদের। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞাকালে নেই সরকারি খাদ্য সহায়তা। বাংলাদেশের থেকে টাকা নিয়ে আইনে এখন নৌকা সারতেছি, কি করব? নিরুপায়। ছেলে মেয়ে কি খাবে, কি করব আমরা তো বলতে পারি না। সরকারের চোখ ফাঁকি দিয়ে যাচ্ছে যে পেটের দায়, নিরুপায় হয়ে যাচ্ছে। বাঁচতে তো হবে, বাঁচার কারণে এরা জঙ্গলে যাচ্ছে, চুরি করে মাছ মারতেছে। সরকার আমাদের এই চাইল্ড মাইল দেওয়ার কথা বলে
এই 3 মাস ধরে কোনো চাল মাল দিচ্ছে না, আমরা খুব কষ্ট দিনকাল কাটাচ্ছি। ছেলেপিলে লেখাপড়া শিখতে পারতেছি না, খুব দিনের অবস্থা। 3 দিন পর 2-1 দিন পরে খাওয়া দাওয়া। বনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকলেও থেমে নেই অপরাধ। হরিণ ধরা, ফাঁদ পাতা কিংবা বিষ প্রয়োগে চিংড়ি কাঁকড়া আহরণ সবই চলছে অবাধে। এই গরিব মানুষদেরকে আসলে খাদ্য সহায়তা না দিলে এরা বনে ঢুকবে, এবং এরা ওদের অনেকেই ঢুকছে, যাদেরকে আমরা হয়তো আটক করছি, কোর্টে চালান দিচ্ছি। ফিশারিজ ডিপার্টমেন্টকে আমরা তালিকা পাঠিয়েছি এবং তারা যাচাই বাছাইয়ের মধ্যে এখনো আছে। কিন্তু আমার প্রশ্ন যে এতদিন আসলে লাগার কথা না। গরিব জেলেরা যে সাহস করে তাদের উদ্যোগে করছে তা নয়, তাদেরকে দিয়ে করানো হচ্ছে। তাদের ব্যাকে অনেক বড় কোনো চক্র এটি কাজ করছে। 2023 সালে মৎস্য অধিদপ্তরে 18,500 পরিবারের তালিকা যাচাইয়ের জন্য পাঠিয়েছিল বন বিভাগ। তবে 2 বছরেও কোনো সহায়তা পাওয়া যায়নি। জেলেদেরকে আমরা দিই, খাদ্য সহায়তা করি, আবার বন বিভাগে যারা খাদ্য সহায়তার জন্য আমাদের তালিকা দিচ্ছে, এটা যাতে দ্বৈততা পরিহার করা যায় সেজন্য আমরা করছি আর কি, কাজ করে যাচ্ছি। তো আমাদের মৎস্য অধিদপ্তরের লোকবল অনেক কম, নিজস্ব কাজের সাথে এটা যাচাই বাছাই করতে আসলে একটু সময় লাগছে। সেপ্টেম্বরের শুরুতে খুলে দেয়া হবে সুন্দরবন। তার আগে পর্যন্ত সংসার চালানোই দুশ্চিন্তা বন নির্ভর মানুষগুলোর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। তৃতীয় দিনের মতো সংঘাতে জড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী 2 দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার ভোরে থাইল্যান্ডের ত্রাত প্রদেশে হামলা চালায় নমপেন, তবে তা প্রতিহত করে ব্যাংকক। অন্যদিকে দেশ দুটির মধ্যে 2 দিনের সীমান্ত সংঘর্ষের পর অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত চিয়া কেউ বলেন, শর্তহীনভাবে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তার দেশ এবং এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় নমপেন। এখনও এই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি থাইল্যান্ড। এর আগে কম্বোডিয়া সরকার সীমান্তবর্তী 8টি জেলায় সামরিক আইন জারি করে দেশটি। সংঘর্ষ কি পরিণত হবে যুদ্ধে, নাকি আন্তর্জাতিক মহলের তৎপরতায় হবে সহজ নিষ্পত্তি? থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত ইস্যুতে বিরোধ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সংঘাত দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব পড়বে পুরো অঞ্চলে, এমন শঙ্কা বিশ্লেষকদের। সর্বাত্মক যুদ্ধ এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আসিয়ান, এমন মত তাদের। বেড়েই চলেছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত বিরোধ। পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত 2 প্রতিবেশী দেশ। দীর্ঘ 12 বছর পর আবারও সীমান্তে চলছে সেনাবাহিনীর সর্বাত্মক তৎপরতা। এই সংকট ক্রমে চরম আকার ধারণ করছে। তবে কি এ বিবাদ নিষ্পত্তি হবে সহজে, নাকি চলমান অস্থিরতা দিচ্ছে দীর্ঘ সংঘাতের ইঙ্গিত? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দীর্ঘদিনের এই বিবাদ 2-1 দিনে শেষ হবার নয়। 2 দেশের মাঝে সীমানা নির্ধারণের বিষয়টি এমন এক সমস্যা যা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনার প্রয়োজন। 800 কিলোমিটার বিবাদপূর্ণ সীমান্ত ও প্রাচীন প্রিহেভিহের টেম্পল নিয়ে 2 দেশের মাঝে শত বছর ধরে চলতে থাকা দ্বন্দ্ব এ দফায় রূপ নিয়েছে ভয়াবহ দাঙ্গায়। বাস্তুচ্যুত 1.5 লাখেরও বেশি মানুষ। বিশ্লেষকদের মতে বেসামরিকদের জনগণ ও হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনায় বোমা হামলা লঙ্ঘন করছে আন্তর্জাতিক মানবিক আইন। যৌথ সীমান্ত কমিশনের উদ্যোগে 2000 সালে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে 2 রাষ্ট্র। ওই স্মারকের চুক্তির আওতায় আসলেই কেবল মেটানো সম্ভব জটিল এ বিবাদ বলে ধারণা করছে বিশ্লেষকরা। আমার মতে 2000 সালের সমঝোতা স্মারক অনুযায়ী গঠিত যৌথ সীমান্ত কমিশনই এ দ্বন্দ্বের সমাধান। কারণ এ স্মারকে সম্মতি দেয় থাইল্যান্ড এবং কম্বোডিয়া 2 দেশই। বিবাদ মেটাতে হয়তো কোনো রকম ক্ষমতা প্রয়োগ না করতে পারলেও অন্তত 2 দেশকে আলোচনায় বসতে বলতে পারে আসিয়ান সহ অন্যান্য সংস্থা। সংঘাত বন্ধে কোনো রকম পদক্ষেপ না নিলে অচিরেই সংঘর্ষ পরিণত হবে যুদ্ধে। কম্বোডিয়ার প্রতি এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথামওয়ে চয়চাই। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এবার আর পরমাণু স্থাপনা নয়, সরাসরি সরকার পতনে ইরানে হামলার ষড়যন্ত্র করছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদনে এমনটাই দাবি করছেন ইরান বিষয়ক বিশ্লেষকরা। তাদের মতে পশ্চিমাদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে পরমাণু চুক্তি করতে ইরান ব্যর্থ হলে হামলার সবুজ সংকেত পাবে ইসরায়েল। এরই মধ্যে গুপ্তচরদের মাধ্যমে ইরানে ছোটখাটো হামলা চালিয়ে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছে তেল আবিব।
ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধের ভয়াবহতা এখনও স্পষ্ট। তেল আবিবের হামলায় নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ 1000-এরও বেশি মানুষ। দুর্বল হয়ে পড়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ধ্বংস হয় দেশটির দুর্ভেদ্য সব পরমাণু স্থাপনা। এত কিছুর পরেও যেন রক্তের নেশা কাটেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে আবারও হামলা চালাতে পারে তেল আবিব। ইরান বিষয়ক বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলিরা ইরানে আবারও হামলা করতে চায়। তারা চায় ইরান, সিরিয়া অথবা লেবাননের মতো দুর্বল কোনো রাষ্ট্রে পরিণত হোক, যাতে তারা যখন খুশি, যেভাবে খুশি সেখানে হামলা চালাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগস্ট মাসের মধ্যে ইরানের সাথে পরমাণু চুক্তি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। ইরান সেটি না করলে দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে পশ্চিমারা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত পেলে যে কোনো সময় ইরানে হামলার রসদ পেয়ে যাবে নেতানিয়াহু, এমনটাই মত বিশ্লেষকদের। ইসরায়েল ট্রাম্পের কথা অমান্য করে কিছু করবে না, তবে ট্রাম্প রাজি হলে এটা তার জন্য খুবই সহজ কাজ। নেতানিয়াহু চাপে পড়লে আবারও ইরানে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করবে এবং ইসরায়েলিদের পাশে টানার চেষ্টা করবে। তবে আপাতত বড় সংঘাতে না জড়ালেও ইরান জুড়ে গোপনে ছোটখাটো হামলা চালাচ্ছে ইসরায়েল, আর এ কাজে ইরানের অভ্যন্তরে নিজেদের গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করছে তেল আবিব। কখনো কখনো ইসরায়েল শুধু কৌশলগত কারণে নয়, তাৎক্ষণিকভাবেই তাদের নেটওয়ার্ক কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। শত্রু দেশে এসব গোপন হামলা চালানোর জন্য খুবই কম সময় পাওয়া যায়, তাই দ্রুততম সময়ে কিছু স্থানে আগুন লাগানো কিংবা বিস্ফোরণ ঘটানো হয়। এর মাধ্যমে ইসরায়েল তাদের নেটওয়ার্ক সচল রাখে এবং ইরানকে তাদের উপস্থিতির জানান দেয়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের হামলার পরিকল্পনা সত্ত্বেও কূটনৈতিকভাবে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। একই সাথে অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের পাশাপাশি নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে জোর দিয়েছে দেশটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দীর্ঘ 41 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন লেবাননের আলোচিত ফিলিস্তিনপন্থী বিপ্লবী যোদ্ধা জর্জ ইব্রাহিম আবদুল্লাহ। ফ্রান্সে মার্কিন সামরিক কর্মকর্তা ও ইসরায়েলি কূটনীতিককে হত্যার অভিযোগে তাকে জেলে পাঠিয়েছিল ফরাসি পুলিশ। জীবদ্দশায় আর কখনো ফ্রান্সে প্রবেশ না করার শর্তে মুক্তি দেওয়া হয় জর্জ ইব্রাহিম আবদুল্লাহকে। শুক্রবার বৈরুতের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জর্জ ইব্রাহিমকে বহনকারী বিমান। 4 দশকের বেশি সময়ের বন্দি দশা থেকে অবশেষে মুক্তি। ফ্রান্সের লেনোমিজো কারাগার থেকে ছাড়া পেয়েছেন লেবাননের আলোচিত ফিলিস্তিনপন্থী বিপ্লবী যোদ্ধা জর্জ ইব্রাহিম আবদুল্লাহ। শুক্রবার মাতৃভূমি লেবাননে পৌঁছান তিনি। বৈরুতের রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের সদস্যদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জর্জ ইব্রাহিম। ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফায়া পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে কথা বলেন জর্জ আবদুল্লাহ ইব্রাহিম। শত্রুদের প্রতিহতে আমরা জয়ের পথে এগিয়ে যাচ্ছি। জীবনের শেষ পর্যন্ত শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ইসরায়েলের অস্তিত্ব কিছুদিনের মাঝেই হারিয়ে যাবে। ওরা শেষ অধ্যায়ে পা দিয়েছে। 1984 সালে ফ্রান্সের লিওন শহর থেকে আটক হন জর্জ ইব্রাহিম। প্যারিসে মার্কিন সামরিক কর্মকর্তা চার্লস রবার্ট রে এবং ইসরায়েলি কূটনীতিক ইয়াকোভ বার্সিমান্টোভকে হত্যার অভিযোগে তাকে আটক করে ফরাসি পুলিশ। জর্জ ইব্রাহিম আবদুল্লাহ 1951 সালে লেবাননের উত্তরাঞ্চলীয় কোবায়াত শহরে একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ফ্রান্সে। টুলুজ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে পড়ার সময় বামপন্থী ও বিপ্লবী চিন্তাধারার সাথে পরিচিত হন জর্জ ইব্রাহিম। এই বিশ্বাসই তার রাজনৈতিক মতাদর্শের ভিত্তি। লেবাননের 70-এর দশকের মাঝামাঝি সময়ে গৃহযুদ্ধ শুরু হলে মাতৃভূমিতে ফিরে আসেন জর্জ ইব্রাহিম আবদুল্লাহ। যোগ দেন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন জেনারেল কমান্ড নামের সংগঠনে। উপনিবেশবাদ বিরোধী ও ফিলিস্তিনিদের স্বাধীনতার আন্দোলনের প্রতি সমর্থনে অনুপ্রাণিত হয়ে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেন সাহসী এই বিপ্লবী যোদ্ধা। এর ফলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রোষানলে পড়েন জর্জ ইব্রাহিম। দীর্ঘ 41 বছর কারাবাসের পর প্রিয় নেতাকে বরণ করতে বৈরুতের রাফিক হারিরি বিমানবন্দরে জড়ো হয়েছিল শত শত মানুষ। ভক্ত অনুসারীদের ভালোবাসায় সিক্ত হন জর্জ ইব্রাহিম আবদুল্লাহ। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।
ইউরোপীয় নেতাদের সাথে বাণিজ্য আলোচনার লক্ষ্যে 4 দিনের সফরে স্কটল্যান্ড পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। রোববার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েনের সঙ্গে বৈঠকের কথা তার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও স্কটিশ ফার্স্ট মিনিস্টার জন সুইনির সঙ্গেও বসবেন আলোচনায়। এর আগে ইউরোপীয় ইউনিয়নের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়িয়ে 30% করার ঘোষণা দেন ট্রাম্প, যা 1 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। এই ইস্যুতে দর কষাকষির জন্যই ইউরোপীয় নেতাদের সাথে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। উভয় দেশের জন্যই লাভজনক এমন একটি সমঝোতার বিষয়ে আশাবাদী দুপক্ষই। স্কটল্যান্ড সফরে নিজের গলফ কোর্স পরিদর্শনও করবেন ট্রাম্প। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।